যারা নিজের সাথে যুদ্ধ করে যেতে তাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। খুব সহজ একটি কথা, আমাদের মনই হলো বাস্তবতার কারিগর। আমাদের মন এবং ভাবনারাশি দিয়েই আমরা নিজেদের প্রকৃত সত্তাকে গড়ে তুলি। জীবনের সমস্ত সমস্যা, সুযোগ, হার, জিত এবং যা কিছু ঘটে সেগুলোকে যদি আমরা বিজয়ীদের দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি, তবে আমরাও তাদের মতোই চিন্তা, কাজ এবং অর্জন করতে শুরু করব। মাত্র 6টি মানসিক অভ্যাসের মাধ্যমে আপনিও সেই শীর্ষ 1% মানুষের মানসিকতা অর্জন করতে পারেন। বিজয়ীদের প্রথম মানসিক অভ্যাস হল অন্তরের চালিকা শক্তি, ইনার ড্রাইভ। বিজয়ীরা তাদের কঠোর পরিশ্রমকে এক মহৎ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে নেয়। যেমন ধরুন, যুদ্ধের সময় কোরিয়ান সেনাবাহিনী 2 ধরনের জেল তৈরি করেছিল, একটি সর্বোচ্চ নিরাপত্তাযুক্ত এবং অন্যটি ন্যূনতম নিরাপত্তাযুক্ত। এই জেলগুলিতে যুদ্ধবন্দীদের রাখা হতো। ন্যূনতম নিরাপত্তাযুক্ত জেলে পাহারাদার ছিল খুব কম, ছিল না কোনো মেশিনগান, প্রহরী কুকুর বা উঁচু দেওয়াল। আশ্চর্যের বিষয় হলো, এই জেল থেকে কেউ পালানোর চেষ্টাই করত না। অন্যদিকে সর্বোচ্চ নিরাপত্তাযুক্ত জেলে ছিল কাঁটাতার দেওয়া 25 ফুটের দেওয়াল, মেশিনগান হাতে পাহারাদার এবং হিংস্র কুকুর। সেখান থেকে পালানোর চেষ্টা করার অর্থই ছিল নিশ্চিত মৃত্যু। তবুও বন্দীরা সেখান থেকেই পালানোর চেষ্টা করত। এর পেছনের কারণ হল, ন্যূনতম নিরাপত্তার জেলে তাদের রাখা হতো যাদের জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না, আর সর্বোচ্চ নিরাপত্তার জেলে রাখা হতো সেই সব নেতা, অফিসার এবং উদ্দেশ্য প্রণোদিত মানুষদের যাদের জীবনে ছিল এক গভীর লক্ষ্য। এই ছোট উদাহরণ থেকে আমরা 2টি জিনিস শিখতে পারি। প্রথমত, বিজয়ীরা এমন এক উদ্দেশ্যের সাথে যুক্ত থাকে যা তাদের তাৎক্ষণিক লক্ষ্য বা সমস্যার চেয়ে অনেক বড়। দ্বিতীয়ত, এই উদ্দেশ্যই তাদের অন্তরে এক অদম্য চালিকা শক্তির জন্ম দেয়। এই শক্তির কারণেই পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, বিজয়ীরা নিজেদেরকে কাজ করা থেকে থামাতে পারে না। অর্থাৎ উদ্দেশ্যই হলো অন্তরের চালিকা শক্তি, যা প্রতিকূলতার মাঝেও চেষ্টার জন্ম দেয়। এর এক অসামান্য উদাহরণ হলেন মোহাম্মদ আল আমিন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় 117তম হয়ে ঢাকা মেডিকেলে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তিনি। আলামিনের সহপাঠীরা যখন কলেজে ক্লাস করছিল, আলামিন তখন বাবার সঙ্গে হোটেলে কাজ করছিল। তবুও তার পড়াশোনা থেমে থাকেনি। আলামিন সবসময় চিন্তা করত তাকে বড় হতে হবে। তার জন্য কোনো বাহ্যিক অনুপ্রেরণা ছিল না, কেউ তার জন্য হাততালি দিত না। তবুও তিনি কঠোর পরিশ্রম করতেন, কারণ তিনি তার পরিশ্রমকে এক মহৎ উদ্দেশ্যের সাথে জুড়ে নিয়েছিলেন। তিনি একদিন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। তার পরিশ্রমই তার বিজয়ে পরিণত হলো। তার পরিশ্রমই হয়ে উঠল তার চালিকা শক্তি, যা তাকে আরও বেশি পরিশ্রমে উদ্বুদ্ধ করত। অনেক তরুণী বলে, আমরা পরীক্ষা তো দিচ্ছি, কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য কি সেটাই জানি না। আপনিই বলে দিন। বন্ধুরা, এই পরাজিতদের মতো বিলাপ বন্ধ করুন। আপনাকেই খুঁজে বের করতে হবে কেন আপনি সত্যিই পরীক্ষা পাশ করতে চান, কেন ব্যবসা দান করাতে চান, বা কেন একজন ফ্যাশন ডিজাইনার হতে চান। একটি সহজ উপায় হলো, নিখুঁত উত্তরের অপেক্ষা না করে মাত্র 2টি লাইনে আপনার উদ্দেশ্য লিখুন। তার সাথে এটাও লিখুন যে আমার লক্ষ্য পূরণ হলে আমার সাথে সাথে অন্যদের কি উপকার হবে। মানুষ এই ধাপটি এড়িয়ে যায়, কিন্তু এটা অত্যন্ত জরুরি, কারণ যে নিজে সক্ষম সে কেবল অন্যকে দিতে পারে। একটা মহৎ উদ্দেশ্য আমাদের ভেতর থেকে স্বার্থপরতা এবং অভাববোধকে কমিয়ে দেয়, চেতনার স্তরকে উন্নত করে এবং অন্তরের চালিকা শক্তিকে আরও শক্তিশালী করে তোলে। এই আগুনকে বাঁচিয়ে রাখার জন্য বিজয়ীরা অজান্তেই দ্বিতীয় একটি মানসিক অভ্যাস পালন করে, সফলতার আত্মপ্রক্ষেপণ, পজিটিভ সেলফ প্রজেকশন। বিজয়ীরা নিজেদেরকে সফলতার শিখরে পৌঁছাতে স্পষ্টভাবে দেখতে পায়। মানুষ প্রায়শই বিজয়ীদের সম্পর্কে বলে, আমরা ওর চোখে এক অদ্ভুত জ্যোতি দেখতে পেতাম। এই জ্যোতি আসলে বিশ্বাসের প্রতিফলন, কারণ বিজয়ীরা দিনের মধ্যে বহুবার তাদের লক্ষ্যকে স্পষ্টভাবে বাস্তবায়িত হতে দেখে। অন্যদের কাছে লক্ষ্যটা একটা ধোঁয়াশা সম্ভাবনার মতো, কিন্তু বিজয়ীদের মনের পর্দায় সেই ভবিষ্যতের ছবি সিনেমার মতো স্পষ্ট থাকে। তারা বিজয়ের অনুভূতিকে বাস্তব মনে করে অনুভব করে। তাই তারা যখন অনুশীলন, প্রস্তুতি বা কোনো মিটিং করে, তখন সেই একই আবেগ এবং তীব্রতা নিয়ে করে। আজকের দিনে আপনিও ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনার মনকে প্রোগ্রাম করতে পারেন। একটি কার্যকারী উপায় হলো চূড়ান্ত লক্ষ্যের পাশাপাশি সেই দৈনন্দিন অনুশীলনকেও কল্পনা করা, যা আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এই অনুশীলনের সময় আপনি এই ইতিবাচক সংকল্পগুলি বলতে পারেন। আমি আমার স্বপ্নের জীবন যাপন করতে শুরু করেছি, আমি আমার লক্ষ্যগুলি একে একে পূরণ করে চলেছি, আমি আনন্দ এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ, আমি সর্বোচ্চ স্তরের কাজটি অর্জন করেছি। এই ভাবনাগুলি আপনাকে সারাদিন গভীর তীব্রতার সাথে কাজ করার শক্তি যোগাবে।
বিজয়ীদের পরবর্তী মানসিক অভ্যাস হল সুযোগ সন্ধানী মনস্তত্ত্ব, অপরচুনিটি ফোকাস থিঙ্কিং। বিজয়ীরা সুযোগের অপেক্ষা করে না, বরং নিজেরা আরও উন্নত হওয়ার উপায় তৈরি করে নেয় এবং সেই সুযোগ তৈরি প্রক্রিয়ায় তারা আরও দক্ষ হয়ে ওঠে। এর সেরা উদাহরণ হলেন মেসি। ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন একজন ড্রিবলার এবং গোল মেশিন, কিন্তু 2011-12 সালে কোচ পেপ গার্দিওলা তাকে ফলস 9 পজিশনে খেলার দায়িত্ব দেওয়ার পর তার খেলায় এক বিরাট পরিবর্তন আসে। তার কাজ ছিল কিছুটা পিছন থেকে খেলার প্যাটার্ন বোঝা, অনুমান করা এবং গোলের সুযোগ তৈরি করা। যেখানে অন্য মিডফিল্ডাররা পুরো ম্যাচে 11-12 কিলোমিটার দৌড়াতেন, সেখানে মেসি মাত্র 7-8 কিলোমিটার হাঁটতেন বা জগিং করতেন। কিন্তু তিনি সারাক্ষণ মাঠ স্ক্যান করে যেতেন, কোথায় আক্রমণ করলে সবচেয়ে ভালো হবে। এমনটা করতে করতে তিনি সেই অসম্ভব পাস বা সম্ভাবনাগুলি দেখতে পেতেন যা অন্যরা কল্পনাও করতে পারত না। অর্থাৎ বিজয়ীরা সুযোগের অপেক্ষা না করে সুযোগ তৈরি করে এবং এই প্রক্রিয়ায় তারা আরও উন্নত হয়ে ওঠে। এই মানসিকতার জোরেই মেসি 2012 সালে একাই 73টি গোল করেন, যা আজও এক রেকর্ড। সুযোগ তৈরি করার জন্য 3টি গুণ প্রয়োজন। 1. সঠিক মনোভাব, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। 2. প্রচেষ্টা, আমি প্রতিটি প্রচেষ্টায় নিজেকে আরও উন্নত করব। 3. ফলাফল, নিজের চেষ্টাকে ফলাফলে রূপান্তরিত করার অদম্য ইচ্ছা। আপনি যদি নিজেকে আটকে আছেন বলে মনে করেন, তবে নতুন কিছু শুরু হওয়ার অপেক্ষা করবেন না, বরং যা করছেন সেটাকেই একটু ভিন্নভাবে বা আরও ভালোভাবে করার চেষ্টা করুন। আপনি ছাত্র হলে মক টেস্টের গভীর বিশ্লেষণ করুন, নিজের ভুলগুলোকে খুঁজে বের করুন এবং সেগুলিকে নতুন উপায়ে সমাধান করার কৌতূহল তৈরি করুন। নিজের উদ্যোগেই একটি স্টাডি গ্রুপ তৈরি করুন। সুযোগ তৈরি করার এই অভ্যাসই আপনাকে ক্রমাগত উন্নত করে তুলবে। বিজয়ীদের মধ্যে আরেকটি মানসিক অভ্যাস থাকে যা তাদের দীর্ঘমেয়াদী ধারাবাহিকতায় সাহায্য করে। প্রচেষ্টার ওপর ইতিবাচক আস্থা, পজিটিভ সেলফ এক্সপেক্টেন্সি। বিজয়ীরা বিশ্বাস করে যে তাদের পরিশ্রমে সত্যিই পরিবর্তন আসে। যখন আপনার এই বিশ্বাস থাকে যে আপনার পরিশ্রমে ফল মিলবে, তখন শুধু ফলই ভালো হয় না, আপনি প্রতিদিন কাজ করার জন্য আরও বেশি অনুপ্রাণিত হন। বিরাট কোহলি এর এক চমৎকার উদাহরণ। তিনি বলেন, আমার প্রতিদিনের ঘাম ঝরানো পরিশ্রম যদি ম্যাচে আমাকে একটি অতিরিক্ত ক্যাচ ধরতে বা একটি রান আউট করতেও সাহায্য করে, তবেই আমার সেই পরিশ্রম সার্থক। তাই চেষ্টা তো করি, কিন্তু কিছুই হয় না। এই পরাজিত মানসিকতার কথা বলা বন্ধ করুন। আপনার প্রতিটি ছোট অভ্যাসের হিসাব রাখুন, নিজের অগ্রগতি নোট করুন। তাহলেই বুঝতে পারবেন আপনার প্রতিটি ছোট প্রচেষ্টাই বড় পরিবর্তন আনে। বিজয়ীদের পরবর্তী মানসিক অভ্যাস যা তাদের সত্যিই শীর্ষ 1% নিয়ে যায়, তা হল আত্মপ্রভুত্ব, সেলফ মাস্টারি। বিজয়ীরা আত্মসন্দেহকে দূর করতে পারদর্শী। বহু বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষও ব্যর্থ হন, কারণ তারা আত্মসন্দেহ আর নেতিবাচক বিশ্বাসের অদৃশ্য কারাগার থেকে বেরিয়ে আসার সাহস করেন না। অন্যদিকে বিজয়ীরা জানে কিভাবে এই ভেতরের শত্রুকে হারাতে হয়। তারা নেতিবাচক ভাবনা এবং মানসিকতাকে নিজেদের আশেপাশে ঘেঁষতে দেয় না। বিজয়ীরা তাদের পারিপার্শ্বিক পরিবেশের নিয়ন্ত্রক হয়। যা কিছু, তা হোক অপ্রয়োজনীয় জিনিস, নেতিবাচক খবর বা হতাশাবাদী মানুষ, তাদের লক্ষ্যের সাথে মেলে না, সেগুলোকে তারা জীবন থেকে সরিয়ে দেয়। তাই সচেতন থাকুন এবং আপনার পরিবেশকে নিয়ন্ত্রণ করুন। যা কিছুই আপনার চেতনার স্তরকে নিচে নামিয়ে দেয়, তাকে জীবন থেকে বাদ দিন। পরবর্তী মানসিক অভ্যাস যা মানুষকে শীর্ষ 1% নিয়ে যায়, তা হল স্বতন্ত্র অধ্যবসায়, পজিটিভ পারসিভিয়ারেন্স। বিজয়ীরা মনে করে প্রত্যেকটা কঠিন পরিস্থিতিই হল মনকে নতুন করে সাজানোর একটা সুযোগ। তারা জানে যে ব্যর্থতা আসবে, কষ্টও হবে, কিন্তু তারা প্রতিবার নিজেদের ভুল থেকে শেখে, নেতিবাচক বিশ্বাসগুলিকে মুছে দেয় এবং আরও স্বচ্ছ এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আবার উঠে দাঁড়ায়। এই পজিটিভ অধ্যবসায়ের কারণেই বিজয়ীদের প্রত্যাবর্তনের গল্পগুলি এত শক্তিশালী হয়। ছোট বড় প্রত্যেক ব্যর্থতাকে আপনার মনকে নতুন করে প্রোগ্রাম করার সুযোগ হিসাবে দেখুন এবং ভিজুয়ালাইজেশন এবং ইতিবাচক আত্মকথনের মাধ্যমে নিজের অবয়বকে আরও উন্নত করে তুলুন। সারসংক্ষেপ, অন্তরের চালিকা শক্তি। আপনার কাজকে একটি মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত করুন। সফলতার আত্মপ্রক্ষেপণ, নিজেকে সফল হতে দেখুন এবং সেই অনুভূতি নিয়ে কাজ করুন। সুযোগ সন্ধানী, সুযোগের অপেক্ষা না করে সুযোগ তৈরি করুন। প্রচেষ্টার উপর ইতিবাচক আস্থা, বিশ্বাস করুন যে আপনার প্রতিটি ছোট প্রচেষ্টাই পরিবর্তন আনছে। আত্মপ্রভুত্ব, আত্মসন্দেহকে জয় করুন এবং আপনার পারিপার্শ্বিক পরিবেশকে নিয়ন্ত্রণ করুন। অধ্যবসায়, প্রতিটি ব্যর্থতাকে মনকে আরও শক্তিশালী করার সুযোগ হিসাবে দেখুন। আমাদের শুধু ভেবে গেলে চলবে না, জীবনে শৃঙ্খলা এবং দিক নির্দেশনা আনা প্রয়োজন। না হলে জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।
আপনি যদি জীবনের 10 বছর বাঁচাতে চান তবে এই নীতিগুলি অনুসরণ করুন। আর মনে রাখবেন, আপনার সময়ের চেয়ে মূল্যবান কোনো ভিডিও, কোনো অ্যাপ বা কোনো খবর হতে পারে না। আমি কাজের কথা বলতে থাকব। সাহস, সক্রিয়তা আর সচেতনতা, এই তিনে মিলেই আমরা জিতব।